নমস্কার, ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান রোদের আলোতে জানাই সবাইকে স্বাগত। আর এই সকাল সকাল আমি রুমা চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। জমিয়ে গল্প করব আর তার সঙ্গে শুনবো সুন্দর সুন্দর কিছু কবিতা। যাদের মুখ থেকে শুনবো এই কবিতা, তারা দীর্ঘদিন সংসার জীবনে আবদ্ধ ছিলেন। স্বামী, সন্তান, আত্মীয় পরিজন সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে ছোটবেলায় যে বীজ বপন করেছিল হৃদয়ে, কবিতার বীজ, সেই বীজ আজ অঙ্কুরিত হওয়ার সময় এসেছে। তারা আবার নতুন করে কবিতাকে নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। চলুন আলাপ করি তাদের সঙ্গে। আমার পাশে আছেন শ্রীমতী রঞ্জুশ্রী নস্কর। দিদি নমস্কার। তার পাশে আছেন শ্রীমতী শম্পা ঘোষাল। নমস্কার। শুনবো তাদের মুখ থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা। আসুন শুনি তাদের থেকে কবিতা। রঞ্জুশ্রীদি, প্রথমে বলুন আমাদের স্টুডিও এসে আপনার কেমন লাগছে? মানে আগে তো কোনোদিন আসিনি, প্রথম আসছি, খুব উত্তেজনা একটা লাগছে, দারুণ লাগছে এখানে এসে। আমাদেরকে আপনি প্রথমে কি কবিতা শোনাচ্ছেন? আমি যেহেতু আগস্ট মাস চলছে, এটা তা স্বাধীনতার উপরে আমি একটা কবিতা বলছি। কবি শুভ দাশগুপ্তের স্বাধীনতা। যারা খেতে পায় আর যারা খেতে পায় না, তারা দুজনেই ভোটের লাইনে দাঁড়ায়। দুজনকে দলবেদলের লোকেরা খাতির করে। দুজনেরই ছবি কাগজে ওঠে। দুজনকেই ভারতবাসী বলে চিনতে ভুল হয় না। দুজনেরই আকাশ এক, বাতাস এক, নদী এক, পাহাড় এক, ঝর্ণা এক, মানচিত্রও এক। যারা খেতে পায় আর যারা খেতে পায় না, তাদের দুজনের মধ্যে একটা ব্যবধান আছে। সেই ব্যবধানটার নাম কি বলুন তো আপনারা? 50 স্বাধীনতা। খুব সুন্দর আবৃত্তি করলেন। আর সত্যি স্বাধীনতা দিবস সবে সবে আমরা পেরিয়ে এসেছি। তো স্বাধীনতার উপর কবিতাটি খুব ভালো নির্বাচনও হয়েছে, খুব ভালো লাগলো শুনতে। আবার পরে আসছি। এবার যাব শম্পাদির কাছে। শম্পাদি, আপনি আমাদের প্রথমে কি শোনাবেন? আমি যেহেতু কবিতা, আর যার কবিতা শুনে বেড়ে ওঠা, বড় হওয়া, কবিতাকে ভালোবাসা, সেই রবীন্দ্রনাথ ছাড়া তো আর কিছু ভাবি না। হ্যাঁ, অনেক কবির কবিতায় ভালোবাসি, পাঠ করি, কিন্তু কবিতার আদ্য প্রান্ত জুড়ে থাকে শুধুই রবীন্দ্রনাথ। তো তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি প্রথম যে কবিতাটা পাঠ করব সেটা রবীন্দ্রনাথেরই, সেজুতি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কবিতার নাম পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ যে আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা।
ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধাই যে দূর হতেছে, সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর শেষ পরিচয়। অপূর্ব। সম্পাদি, তোমার কবিতা নির্বাচনে প্রশংসা করতেই হয়, কারণ সকাল সকাল তুমি যে সুন্দর কবিতাটি দিয়ে শুরু করলে, খুব ভালো লাগলো। আবার আসবো রঞ্জুদির কাছে। রঞ্জুদি, এরপর তুমি আমাদের কি কবিতা শোনাচ্ছ? আমি একটা ছোটদের কবিতা বলছি। কবি শঙ্কর ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একে ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পাড়ে আবারও যে চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে। বাহ, অপূর্ব। শঙ্খ ঘোষের এই কবিতা খুবই জনপ্রিয় কবিতা, এবং ছোটদের হলেও বড়রাও কিন্তু এই কবিতা মানে খুবই করে থাকেন। খুব জনপ্রিয় কবিতা, আর খুব সুন্দর করে তুমি শোনালে। আমি প্রথম যেদিন এই কবিতাটা পাঠ করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি এটাই নির্বাচন করেছি আজকে আর কি। খুব ভালো লাগলো। আবার যাব সম্পাদির কাছে। সম্পাদি, এরপর আমাদের কি শোনাচ্ছ? আমি কবি জয় গোস্বামীর মেঘবালিকা কবিতাটা শোনানোর চেষ্টা করছি। আমি একটু আমার মতন করে চেষ্টা করছি। খুব ভালো। বর্ষা চলছে, ভরা বর্ষা, তার মধ্যে আমরা বর্ষার কবিতা শুনবো। কবি জয় গোস্বামীর কবিতা করো। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম
তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলা সেই মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাতে। একজনকে মনে হলো একটু যেন অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলল, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমাকে লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, এখন সবাই বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথাও, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, বসে রইলাম গাছের তলায়। বৃষ্টি নাকি মেঘের জন্যে? তখন একজন বৃষ্টি আমায় চিনে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, নতুন করে লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই নানান দেশে আমরা এখন ভীষণ ব্যস্ত। তুমি মন দাও কি নিজের কাজে, বর্ষা শেষে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখার হাত অসাড় হলো, পড়লো মনে সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনে। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আমার আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, উড়ছে পাখি এ গাছ ও গাছ, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানি নে। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী।
কিশোর বেলার সেই হরিণী। অসাধারণ। আচ্ছা সম্পাদি, তুমি তো ছোট একটা ব্যবসা করো, তার পাশাপাশি এই কবিতা আবৃত্তি চর্চা সময় কি করে ম্যানেজ আসলে করো? কবিতা ভালোবাসা খুব ছোটবেলায় ছিল, কিন্তু দীর্ঘদিন সংসার করতে করতে ছেলে মেয়ে বড় করা, সংসারের দায় দায়িত্ব সামলানো, সব কিছু আমার বন্ধ, সব কিছু চাপা ছিল। কিন্তু খুব সত্যি কথা, আমি ভীষণ কৃতজ্ঞ আমার এক অসমবয়সী বন্ধু বা বান্ধবীর কাছে। তার হাত ধরে আমি আজকে যা পেরেছি, যতটুকু পেরেছি আপনাদের শোনাতে, আমি পুরোটাই তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ সেই মানুষটি আমাকে আজকে এখানে বের করে না নিয়ে এলে সত্যি আমার আজ আশা হতো না। হয়তো কিছু শিখিনি, কিন্তু যেটুকু শিখেছি সেটুকুই আজকে তার জন্য। খুব ভালো লাগলো জেনে। এবার আসবো রঞ্জুদির কাছে, আবার একটু কবিতা শুনে নি, তারপর আবার গল্প করব। রঞ্জুদি, এবার আমাদের কি কবিতা শোনাচ্ছ? আমি একটা প্রেমের কবিতা শোনাচ্ছি, কবি পূর্ণেন্দু পত্রীর। বাহ। সেই গল্পটা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। আগেই বলেছি পাহাড় ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে ওঠে নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুঁড়ে, তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু সে পাহাড়কে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। আমার খুব প্রিয় একটি কবিতা তুমি শোনালে। আচ্ছা রঞ্জুদি, তুমি তো এই আবৃত্তি করার পাশাপাশি যোগা টিচার, যোগা শেখাও। তো সেভাবে তুমি সংসার করে যোগা শিখিয়ে তার সঙ্গে আবৃত্তি কিভাবে ম্যানেজ করো? আমি আসল প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে চাই, মানে এই গল্প করে বা এই এদিক ওদিক করে আমার ভালো লাগে না। তা আমি ছোট থেকেই আমার আবৃত্তির প্রতি একটা টান ছিল, করতাম নিজে ঘরে বসে বসে করতাম। আমি ছোটোখাটো ফাংশান হতো সেখানে টুকটাক করতাম পাড়ার। কিন্তু আমার স্নেহের একজন খুব কাছের মানুষ, তার থেকে আমি মানে সহযোগিতা পেয়ে আমি এই আবৃত্তিটা আবার শুরু করি। তা এখন ওই আস্তে আস্তে টুকটুক করে চলছে আর কি। তা সে না থাকলে আমার হয়তো এখানে আসা হতো না, আর এভাবে আর পারতামও না। আমি খুবই আমাকে দরদ দিয়ে স্নেহ করে, মানে আমি যে এত বয়সে একটা শিখতে শুরু করেছি, সেখানে সে এতটাই সহযোগিতা করে, সেখানে আমাদের কিছু অসুবিধে হয় না আর কি। রঞ্জুদি, আমাদের এরপর কি কবিতা শোনাচ্ছ? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা প্রেমের কবিতাই আবার পাঠ করছি। হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতন চিকন গৌর মুখখানে ঘিরে মনে হলো
কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরে কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল রে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। এবার যাব সম্পাদির কাছে। সম্পাদি, তুমি শেষ কবিতা আমাদের কি শোনাচ্ছ? কবিতার নাম কৃষ্ণা, কবি সব্যসাচী দেবের লেখা কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে গুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্ব অজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, তাই ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। তাই আপনাকে বিচার আমার পক্ষে ধৃষ্টতা। আপনি বিচলনহীন, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে আপনার বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে তো আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাই না। শুধু তোমার কাছে আমার জিজ্ঞাস্য ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধুমাত্র পৌরষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, জানি কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার আছে শুধু আশা। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী, রূপমুগ্ধা নারী। জেনেছ ধার্ত রাষ্ট্রের হাত থেকে কেমন করে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার।
জেনেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। তাই কুমারী লক্ষ্যের দিকে তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই তুমি অনায়াসে সরে যেতে পারো এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষ একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে। এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাসী সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ এক পংক্তিতে দাঁড়িয়ে সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, তেমনি আমাদের ব্যবহার করার জন্য উন্মুখ হয়ে আছে যারা, তারা আমার স্বামীর আত্মীয়। আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার স্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে একদিনই নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তেই আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, আমার কামনা ছুতে চাইতো তোমাকে। আমার এই অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা সবাই আমার আকাঙ্ক্ষিত নয়। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক, আমি কাঁদছি না। ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। অনেক সুন্দর সুন্দর কবিতা আমরা শুনলাম, আরো শুনতে ইচ্ছা করছে, কিন্তু সময়ের কাছে আমাদের হাত পা বাঁধা। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো। আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলো অনুষ্ঠান। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।